খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। পারমাণবিক হুমকিতে ভয় পাই না, ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতার নির্দেশের পরই তৎপরতা, সরকারি জমি উদ্ধার করতে নবান্নের বিশেষ উদ্যোগ। ভারত থেকে তথ্য পাচার করছিলেন, পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেপ্তার। বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা, আন্দোলনরত শিক্ষকদের গেটের সামনে বিক্ষোভ। ট্যাংরা কাণ্ডে ছোট ভাইয়ের পর বড় ভাই প্রসূন দে গ্রেপ্তার। বেসরকারি বাসের ভাড়াতেও ডিজিটাল পেমেন্ট চালু, যাত্রীদের প্রতিক্রিয়া কি? এটা পুরোটাই নাটক, বিকাশ ভবনের আন্দোলন নিয়ে ফিরহাদ হাকিমের তীব্র কটাক্ষ। রাহুল গান্ধীর সমর্থন, পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করতে মোদির বড় উদ্যোগ। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের আগেই উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেপ্তার ২ জন। প্রয়োজনীয় নথি ছাড়াই ১৪০০ কোটি টাকার ঋণ, ইডির জালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন সিএমডি। ভালোবাসার টানে সীমান্ত পেরিয়ে ভারতে ফেসবুক রিলস দেখে ৩ বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার দিল্লি পুলিশের। ৭২ ঘণ্টার মধ্যেই পদ খোয়ালেন তৃণমূলের মহিলা সভানেত্রী, নদিয়ায় রাজনৈতিক জল্পনা। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত পারমাণবিক হুমকির ভয় পায় না, প্রয়োজনে পাকিস্তানে ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে মারবে ভারত। অপারেশন সিন্দুর সম্পর্কে বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমাদের সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা ভারতের দিকে খারাপ নজরে তাকাবে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। অমিত শাহের এই কড়া বার্তা ভারত পাকিস্তান সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, আমরা আর চুপ করে বসে থাকব না। যদি কেউ আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত হানে, তবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই অপারেশন আমাদের সামরিক শক্তির একটি উজ্জ্বল উদাহরণ। আমরা প্রমাণ করেছি যে আমাদের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশের সুরক্ষা করতে সক্ষম। তিনি আরও বলেন, আমাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত সেনা রয়েছে। আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবিলা করতে প্রস্তুত। অমিত শাহের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার এই কঠোর বার্তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ একে উত্তেজনা বাড়ানোর চেষ্টা বলে মনে করছেন। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। তারা কোনোভাবেই দেশের নিরাপত্তাকে দুর্বল হতে দেবে না। অমিত শাহের এই বক্তব্য সেই লক্ষ্যেরই প্রতিফলন। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ইউটিউবারকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ধৃত ইউটিউবার দীর্ঘদিন ধরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন। পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই এই ইউটিউবারের গতিবিধি নজরে রাখছিলাম। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি যে সে অর্থের বিনিময়ে পাকিস্তানের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করত। তিনি আরও জানান, এই মুহূর্তে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে। সূত্রের খবর অনুযায়ী ওই ইউটিউবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় ছিলেন এবং এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সরকারি আধিকারিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। এরপর ধীরে ধীরে তাদের কাছ থেকে বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নিতেন বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই এই ইউটিউবারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একজন সাধারণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার শাস্তি একমাত্র কঠোর হওয়া উচিত। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্তে কোনো রকম ত্রুটি রাখবে না এবং যারা এর সঙ্গে জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে। ধৃত ইউটিউবারের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত এখনও চলছে এবং খুব শীঘ্রই পুলিশ বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি জমি দখল রোধে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি জমি অবৈধভাবে দখল হয়ে যাওয়ার ঘটনা প্রশাসনের নজরে আসার পরই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই উদ্যোগের মূল লক্ষ্য হল সরকারি সম্পত্তি রক্ষা করা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক শীর্ষ আধিকারিক জানান, সরকারি জমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। আমরা কোনোভাবেই অবৈধ দখলদারি বরদাস্ত করব না। এই উদ্যোগের মাধ্যমে আমরা রাজ্যের প্রতিটি সরকারি জমিকে সুরক্ষিত করতে চাই। তিনি আরও বলেন, ইতিমধ্যেই বিভিন্ন জেলায় অবৈধ দখলদারদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এই টাস্ক ফোর্স প্রতিটি জেলার সরকারি জমির তালিকা তৈরি করবে এবং নিয়মিতভাবে নজরদারি চালাবে। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচার কর্মসূচিও নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সরকারি জমি দখল হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। এক স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি জমি রক্ষা করা খুবই জরুরি। এতে সাধারণ মানুষেরই উপকার হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত করে সেখানে জনকল্যাণমূলক প্রকল্প গড়ে তোলা হবে। এর ফলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ট্যাংরার দে পরিবারে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় নতুন মোড়। প্রণয় দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিবাদের জেরে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। প্রণয় দেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছে। এই বিবাদ একার জেরেই সম্প্রতি একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলস্বরূপ প্রণয়দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অবশেষে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রণয় দেকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে। দে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা তাদের পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তি যে এমন একটা পরিণতি নেবে তা তারা কল্পনাও করতে পারেননি। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় স্তম্ভিত। দে পরিবার ট্যাংরা এলাকার একটি পরিচিত পরিবার। তাদের মধ্যেকার এই বিবাদ এবং গ্রেপ্তারের ঘটনা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং দোষী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এই মুহূর্তে তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে এবং খুব শীঘ্রই আরও তথ্য প্রকাশ করা সম্ভব হবে। আজকের পশ্চিমবঙ্গের প্রধান খবরের মধ্যে উল্লেখযোগ্য হল এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন। 2016 সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরিপ্রার্থীরা বিকাশ ভবনের সামনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, অবিলম্বে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অস্থিরতা নিয়েও বিভিন্ন মহলে উদ্বেগ দেখা যাচ্ছে। সীমান্ত এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে, তবুও দুই দেশের মধ্যেকার এই সংঘাতের দিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল। 2016 সালের এসএসসি শিক্ষক নিয়োগের দাবিতে বিকাশ ভবনের সামনে চলা বিক্ষোভকে নাটক বলে অভিহিত করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এই বিক্ষোভের জন্য উস্কানিদাতাদের দায়ী করেছেন। ফিরহাদ হাকিম বলেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা আসলে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চাইছে। ফিরহাদ হাকিম আরও বলেন, সরকার এই বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। আদালতের নির্দেশ মেনে সরকার কাজ করছে। কিন্তু কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের বিক্ষোভ করছে। তিনি দাবি করেন, সরকার স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে বদ্ধপরিকর। বিক্ষোভকারীদের দাবি, 2016 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাদের চাকরি দেওয়া হচ্ছে না। তারা দীর্ঘদিন ধরে এই নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, সরকারের গাফিলতির কারণেই তারা চাকরি পাচ্ছেন না। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া চলছে। যারা যোগ্য তারাই চাকরি পাবেন। সরকার আদালতের নির্দেশ মেনে কাজ করছে।
কিন্তু কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের বিক্ষোভ করছে। বিক্ষোভকারীদের অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে বদ্ধপরিকর। আদালতের নির্দেশ মেনে সরকার কাজ করছে। কিন্তু কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের বিক্ষোভ করছে। তিনি সাধারণ মানুষকে এই ধরনের উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানান। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের ঠিক আগে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় 1 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর 24 পরগনা জেলার সীমান্ত এলাকা থেকে এই সোনা উদ্ধার করা হয়। বিএসএফের এক বরিষ্ঠ আধিকারিক জানান, আমাদের কাছে খবর ছিল যে কিছু দুষ্কৃতিকারী সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা করছে। সেই অনুযায়ী আমরা নজরদারি বাড়াই এবং সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাই। তল্লাশিতে তাদের কাছ থেকে সোনার বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। ধৃত 2 ব্যক্তি জেরায় জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে এই চোরাকারবারের সঙ্গে যুক্ত। তারা বাংলাদেশ থেকে সোনা এনে ভারতের বিভিন্ন প্রান্তে বিক্রি করত। বিএসএফ আধিকারিক আরও বলেন, আমরা এই চক্রের মূল পাণ্ডাদের চিহ্নিত করার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই তাদেরও গ্রেপ্তার করা হবে। স্থানীয় সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সোনা পাচার একটি বড় সমস্যা। বিএসএফ নিয়মিত অভিযান চালালেও চোরাকারবারীরা নানা নতুন কৌশল অবলম্বন করে এই কাজ চালিয়ে যাচ্ছে। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করার ঘটনা বিএসএফের একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। বিএসএফ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাকারবার রুখতে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। নজরদারি আরও বাড়ানো হবে এবং কোনো রকম অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। গ্রেফতার হওয়া 2 ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত জারি রয়েছে। নদিয়া জেলার এক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীকে রাজ্য নেতৃত্ব 72 ঘণ্টার মধ্যেই তার পদ থেকে সরিয়ে দিয়েছে। দলীয় সূত্রে খবর, সম্প্রতি ওই নেত্রীর কিছু বিতর্কিত মন্তব্য এবং কার্যকলাপের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নিয়ে দলের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেসের এক বরিষ্ঠ নেতা এই প্রসঙ্গে বলেন, দলের শৃঙ্খলা এবং ভাবমূর্তি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো নেতা বা নেত্রী দলের নীতি ও আদর্শের বাইরে গিয়ে কোনো কাজ করেন, তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, ওই মহিলা নেত্রীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বরখাস্ত হওয়া নেত্রীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন নেত্রীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। এই ঘটনার জেরে নদিয়া জেলা তৃণমূলের অন্দরে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলের কর্মীরা মনে করছেন, রাজ্য নেতৃত্বের এই কড়া বার্তা দলের অন্য কর্মীদেরও সতর্ক করবে এবং ভবিষ্যতে দলের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, খুব শীঘ্রই নদিয়া জেলা মহিলা তৃণমূলের নতুন সভাপতি নিয়োগ করা হবে। দলের সাংগঠনিক কাজকর্ম যাতে ব্যাহত না হয় সেই দিকে নজর রাখা হচ্ছে। রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, দলের নিয়মকানুন সকলের জন্য সমান এবং কেউ দলের ঊর্ধ্বে নন। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই প্রায় 1400 কোটি টাকার ঋণ মঞ্জুর করার অভিযোগে একটি সরকারি ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে সিএমডি গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। আর্থিক তছরূপের তদন্তে নেমে ইডির আধিকারিকরা এই পদক্ষেপ নিয়েছেন। ইডি সূত্রে খবর, ধৃত প্রাক্তন সিএমডি তার কার্যকালে ক্ষমতার অপব্যবহার করে বেশ কিছু সংস্থাকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিয়েছিলেন, যার জন্য কোনো রকম উপযুক্ত নথি বা নিয়মাবলী মানা হয়নি। এর ফলে ব্যাংকের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। ইডির এক বরিষ্ঠ আধিকারিক এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছিলাম। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে প্রাক্তন সিএমডি ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ মঞ্জুর করেছিলেন। তিনি আরও জানান, এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী এই বিপুল পরিমাণ ঋণ মূলত কয়েকটি শেল কোম্পানির মাধ্যমে ঘুরপথে অন্য খাতে সরিয়ে দেওয়া হয়েছে। ইডি সেই সমস্ত কোম্পানির আর্থিক লেনদেনও খতিয়ে দেখছে।
এই গ্রেপ্তারের পর সরকারি ব্যাংক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অতীতেও সরকারি ব্যাংকগুলিতে বড় অঙ্কের ঋণ জালিয়াতির ঘটনা সামনে এসেছে। এই নতুন গ্রেপ্তারি সেই তালিকায় আরও একটি সংযোজন। ইডি জানিয়েছে, ধৃত প্রাক্তন সিএমডিকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই আর্থিক কেলেঙ্কারির আরও গভীরে পৌঁছানো যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় ব্যাংকের বর্তমান আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জম্মু ও কাশ্মীর এবং দেশের অন্যান্য অংশে ভারত পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স NRA-তে যোগদানের আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বিষয়ে একমত হয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই সময়ের দাবি। সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের সাংসদরা ভারত পাকিস্তান সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসবাদীদের কার্যকলাপের তীব্র নিন্দা করেন। তাঁরা বলেন, এই সন্ত্রাসবাদ শুধুমাত্র জম্মু ও কাশ্মীর নয়, দেশের অন্যান্য রাজ্যের শান্তি ও নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি। বৈঠকে অংশগ্রহণকারী এক বরিষ্ঠ নেতা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জানান, আমরা সবাই একমত হয়েছি যে দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য। ভারত পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দলমত নির্বিশেষে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, NRA-তে যোগদান করে আমরা কেন্দ্র সরকারের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইকে আরও শক্তিশালী করতে পারব। অন্য এক সাংসদ বলেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম বা জাত নেই, এটা মানবতার শত্রু। আমাদের সকলের উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সরকারকে সব রকম সহযোগিতা করা। তিনি আশা প্রকাশ করেন যে অচিরেই সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা NRA-তে যোগদান করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেবেন। উল্লেখ্য, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স NRA হল একটি সরকারি উদ্যোগ যার মাধ্যমে দেশের বৈধ নাগরিকদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা। মনে করা হচ্ছে, সমস্ত রাজনৈতিক দলের সাংসদদের এই উদ্যোগে যোগদান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে এক নতুন মাত্রা দেবে। নদিয়া জেলার এক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীকে রাজ্য নেতৃত্ব ৭২ ঘণ্টার মধ্যেই তার পদ থেকে সরিয়ে দিয়েছে। দলীয় সূত্রে খবর, সম্প্রতি ওই নেত্রীর কিছু বিতর্কিত মন্তব্য এবং কার্যকলাপের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নিয়ে দলের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেসের এক বরিষ্ঠ নেতা এই প্রসঙ্গে বলেন, দলের শৃঙ্খলা এবং ভাবমূর্তি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো নেতা বা নেত্রী দলের নীতি ও আদর্শের বাইরে গিয়ে কোনো কাজ করেন, তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, ওই মহিলা নেত্রীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বরখাস্ত হওয়া নেত্রীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ দলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন নেত্রীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। এই ঘটনার জেরে নদিয়া জেলা তৃণমূলের অন্দরে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলের কর্মীরা মনে করছেন, রাজ্য নেতৃত্বের এই কড়া বার্তা দলের অন্য কর্মীদেরও সতর্ক করবে এবং ভবিষ্যতে দলের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, খুব শীঘ্রই নদিয়া জেলা মহিলা তৃণমূলের নতুন সভাপতি নিয়োগ করা হবে। দলের সাংগঠনিক কাজকর্ম যাতে ব্যাহত না হয় সেই দিকে নজর রাখা হচ্ছে। রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, দলের নিয়মকানুন সকলের জন্য সমান এবং কেউ দলের ঊর্ধ্বে নন।